নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার প্রায় 16 লক্ষ ভোটার, এবং এই 16 লক্ষ ভোটার তাদের ভোট দান করবেন এবং এবার আরামবাগ লোকসভা থেকে কে সাংসদ হবেন, কে দিল্লি যাবেন সেটা নির্ধারণ করবেন। ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা সবাই শোনেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় সেই জনতা জনার্দন, সেই সাধারণ মানুষ, তাদের কথা কজন শোনেন? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে কোনো নেতার সফর সঙ্গী নই, একেবারে সরাসরি আম জনতার মাঝে, আম জনতার দরবারে। লোকসভা ভোটে আরামবাগ কি ভাবছে, গত 5 বছরে আরামবাগ লোকসভার যারা ভোটার তারা কি পেয়েছেন আর কি পাননি, তারই পরিসংখ্যান দেবো, তারই খতিয়ান দেবো। কি ইস্যুতে এবার ভোট দেবেন? সেরকমভাবে উন্নয়ন কিছু হয়নি আরামবাগে, কারণ সামনেই বড় নিদর্শন ভাবাদিঘি রেলের মতো একটা বড় প্রকল্প এখানে স্তব্ধ হয়ে পড়ে রয়েছে। গ্রাম বাংলার যে সমস্ত মানুষগুলো যাদের সরকারি প্রকল্পগুলো পাওয়ার কথা, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত, সেই প্রকল্পগুলো মানুষ পাচ্ছে না। এটা একটা বড় ইস্যু এই বাংলার বুকে। ইস্যু হলো একটাই, যে জনগণের সুরক্ষাটাই হলো মেন জিনিস। আজকে যে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে দেখুন, আজকে কত চাকরি হারা হয়ে গেছে। তাই যোগ্য যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের পক্ষে ভোট হওয়া উচিত। আজকে দেখতে পেয়েছেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিছুদিন আগে বিচার ব্যবস্থার মধ্যে যুক্ত ছিলেন, সেই বিচার ব্যবস্থায় থেকে যেভাবে রায় দিয়ে গেছেন, মানুষ আজকে দেখতে পাচ্ছে সেই চাকরি থেকে রিজাইন দিয়ে বিজেপিতে যোগদান করেছে। তাহলে মানুষ আজকে বুঝতে পারছে যে কিভাবে অন্যায়ভাবে মানুষের চাকরিগুলোকে খেয়েছে। আরামবাগে মানুষজন, চাষি ভাইরা, চাষি বন্ধুরা কেমন আছেন? খুব সুবিধাজনক নয়। কেন? বর্তমান পরিস্থিতি আরামবাগ সাব ডিভিশনে ঘাটাল যে সমস্যার মাস্টার প্ল্যান, তার জন্য রাজ্যের সহানুভূতি নেই। এটা দীর্ঘ ঘাটাল অকালে বর্ষণ হলে ওখানটা ডুবে যায়, গোঘাটটার ঘাটালের কিছু এলাকা ডুবে যায়। সেই জায়গাটা থেকে চাষিরা বিভ্রান্তি হয়ে যায়। সেই জায়গাটা থেকে চাষিরা চাইছে একটা দিশা। ঘাটাল মাস্টার প্ল্যান, যেদিন থেকে সাংবাদিকতার এই পেশায় এসেছি সেদিন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান এই শব্দবন্ধটা শুনে আসছি, কিন্তু আদপে চোখে কি দেখা যাবে? ঘাটাল মাস্টার প্ল্যান এটা এই 24 সালের ইস্যু নয়, এটা একেবারে কংগ্রেস পিরিয়ড থেকে। কেন্দ্রে যারা ছিলেন কংগ্রেস, তারাও তো ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন যাবৎ বলে আসছেন, তা তারা কেন করতে পারেননি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যিনি বর্তমান আমাদের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনিও তো এই ঘাটাল মাস্টার প্ল্যান যে কোনো মুখ খোলেননি। ঘাটাল মাস্টার প্ল্যান হলে অবশ্যই কয়েকটা থানার মানুষ বা চাষি উপকৃত হবে, এটা একেবারে ধ্রুব সত্য কথা, কিন্তু এর জন্য দায় নিতে হবে কেন্দ্র সরকারকে। আরামবাগের যে বর্তমান সাংসদ ছিলেন আজকে, যিনি বিদায়ী সাংসদ এবং ঘাটালের সাংসদ, দুটো সাংসদকেই কোনোদিন ওই পার্লামেন্টে দেখা যেত না। আমার আরামবাগের সাংসদ নিজের এলাকাতেই ঘোরেন না। বিদায়ী সাংসদ এখানে বহুবারই এসেছেন, তো তার ফান্ডের টাকা থেকে কাজও হয়েছে। 24 সালের প্রথমের দিকে তিনি আসেননি, 23 সালের শেষের দিকে এসেছিলেন। আমার সম্ভবত দেখা হয়েছিল সেই যখন উনি দাঁড়িয়েছিলেন, তখন একটা প্রচারে এসেছিল। তারপরে আমার ওখানে প্রোগ্রামেতে আমি তাকে কোনো দেখিনি। আমি এলাকাতেই থাকি, কিন্তু বড় কোনো প্রোগ্রাম আর রাজনীতি প্রোগ্রামেতে আমার বালি অঞ্চলে দেখে আমি দেখিনি। বন্যার সময় নিজে নৌকোয় করে রিলিফ দিয়েছেন, কোথাও কি প্রবলেম হচ্ছে সব সময় খোঁজ রেখেছেন। সামনে লোকসভা নির্বাচন দেশ গড়ার নির্বাচন, কেন্দ্রের নির্বাচন, কেন্দ্রে সুস্থায়ী সরকার চয়ন করার নির্বাচন। সেই নির্বাচনে আমাদের চারপাশে চাকরি বাকরি, কর্মসংস্থান কিংবা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেই অবস্থায় মানুষ কেমন আছেন? 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন উজ্জ্বলা গ্যাসের দাম ছিল 400 টাকা, কেরোসিনের দাম ছিল 17 টাকা, পেট্রোলের দাম ছিল 50 টাকা। আজকে বর্তমানে দাঁড়িয়ে পেট্রোলের দাম 100, কেরোসিন 75 টাকা, আর গ্যাসের দাম 1000 টাকা প্রায়। আবার ভোটের আগে 100 টাকা কমায়, ভোটের পরে 500 টাকা বাড়াবে। মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের জবাব ভোট বাক্সে দেবে, শুধু সময়ের অপেক্ষা। গ্যাসের দামে তো সব থেকে বেশি লাভবান হয় রাজ্য সরকার। আমার যতটুকু জানা আছে 291 টাকার মতো এই রাজ্য সরকার টাকাটা ভর্তুকি কেটে নেয়। রাজ্য সরকার আগে দিক এই 291 টাকা,
তারপর ওনারা বলতে আসবেন। আজকে বাজারের দ্রব্যমূল্য দেখতে গেলে আজকে ডিজিটাল ইন্ডিয়া করার চেষ্টা করছে মোদিজি, প্রত্যেককে এক জায়গায় এক আওতায় আনার চেষ্টা করছে, সেই জায়গায় বিরোধিতা করবে। তিনি বলছিলেন যে কেন্দ্র সরকার যে গ্যাসের দাম সেটা রাজ্য সরকার 292 টাকা কেটে নিচ্ছেন। আজকে পশ্চিমবাংলা থেকে টোটাল রাজ্য থেকে জিএসটি বাবদ যে টাকাটা কেটে নিয়ে যায়, সেই টাকার 40% টাকা রাজ্যের উন্নয়নের জন্য দিতে হয়। তাহলে সেখানে গরিব মানুষ আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ, মেহনতি মানুষ, তারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছিল, সেই টাকা তিনি দিলেন না। তারা আবার বড় বড় কথা বলে। 100 দিনের কাজের টাকাটা এই বর্তমান সরকার, তৃণমূল সরকার পুরো টাকাটা চুরি করে নিয়েছিল, যার জন্য সাধারণ মানুষ যার জব কার্ড ছিল, কাজ করেছিল, সেই জব কার্ড হোল্ডারটা কাজের টাকাটা পায়নি। সেই জব কার্ড হোল্ডারটা কাজের টাকাটা জন্য চিৎকার করেছে, কিন্তু এই বর্তমান শাসক দলের যারা ছিলেন টাকাটা চুরি করেছিলেন, তাই আজকে এই সরকারের আমলে আজকে নেতা মন্ত্রী থেকে বহু আমলা আজকে জেল খাটতে হচ্ছে। এই 100 দিনের কাজে কেন্দ্র থেকে কতবার টিম পঞ্চায়েতে ঘুরেছে, কোনো তথ্য দিতে পারেনি। দায়িত্ব নিয়ে বলছি, কোনো তথ্য দিতে পারেনি। মিথ্যা বলছে, মিথ্যা অভিযোগ করছে। গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলো কাজ করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই টাকা অনেকবার দিল্লিতে আন্দোলন করার পর, অভিষেক ব্যানার্জি আন্দোলন করার পর সেই টাকা না দেয় সে নিজের রাজ্য সরকার নিজের থেকে জব কার্ডের টাকা পেমেন্ট করেছে। আজকে ভোটের আগে রাম মন্দির, সিএ, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? না, এর কোনো প্রভাব পড়বে না। শুনুন, সিএটাকে সামনে রেখে আসলে এনআরসি করা হচ্ছে, সেটা জনগণ বুঝে গেছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি সিএ করার ইচ্ছা ছিল, নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা ছিল, তাহলে এই ভোটের মুখে কেন? সিএ কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? না, কোনো প্রভাবই পড়বে না। এটা তো প্রয়োজন আছে, মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য ভারতবর্ষে এটা সিএ প্রয়োজন আছে। আর যেটা রাম মন্দির বলছেন, এটা তো আমাদের ভারতবর্ষের গর্ব। আপনারা জানেন আসামে 12 লক্ষ হিন্দু আজকে ডিটেকশন ক্যাম্পে রয়েছে। আমরা যে ভারতের নাগরিক, তার ভোটার কার্ড এবং আধার কার্ড আমাদের যথেষ্ট। কারণ আজকে যে যিনি প্রধানমন্ত্রী, তিনি ওই ভোটার কার্ডে ভোট দিয়ে মানুষকে প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে ওনাকে তো প্রধানমন্ত্রী পদটা ছেড়ে দিতে হবে যদি সিএ হয়। বহিরাগত যারা হিন্দু আছে, ভারতবর্ষের বাইরে যারা ছিলেন, পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, বাংলাদেশি যারা ছিলেন, হিন্দু যারা চলে এসছেন, বিতাড়িত হয়েছেন, ওই জায়গাতে খেদরাও হয়ে এসছেন, তাদেরকে এই ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে। ভারতবর্ষের কোনো নাগরিককে বাইরে দাঁড়িয়ে দেবে না। ওনাদের ধারণাটা ভুল সম্পূর্ণ। যখনই ভোট আসে দেখেছি এই রাম মন্দির, জয় শ্রীরাম, আর এই হিন্দুত্ব কিছুদিন আগে আপনারা দেখেছেন কেন্দ্রের কিছু নেতা নেত্রী বলেছেন যে যারা মাছ খায় তারা নাকি হিন্দু নয় তারা। তাহলে তারা এখনই চিন্তা ভাবনা করুন, জনগণের সামনে আমি বলছি যে ওরা যদি ক্ষমতায় আসে ওয়েস্ট বেঙ্গলে, তারা কি করতে পারে, কারা তাহলে হিন্দু, কারা মুসলমান, কিভাবে চিহ্নিত করবে? যারা মাছ খায় তারা হিন্দু নয়। সামনে লোকসভা নির্বাচন, আরামবাগ লোকসভা কেন্দ্রে 5ম দফায় 20 মে এখানে নির্বাচন। প্রায় 16 লক্ষ ভোটার এখান থেকে তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। কিন্তু কেমন জনপ্রতিনিধি আরামবাগের মানুষ চায়? যেই মানুষটা সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে, পাবলিক সার্ভেন্ট হয়ে থাকবে, সেই মানুষকে আমরা ভোট দেবো। সাংসদ হিসেবে আমি চাইবো যে জনগণের উন্নয়ন নিয়ে সবসময় ভাববে এবং জনগণের পাশে থাকবেন, সেই রকম ব্যক্তিকে আমি সাংসদ হিসেবে দেখতে চাই। সাংসদ আমাদের অরূপদার মতো লোকেরই প্রয়োজন আছে এইখানে। উনি যেভাবে ফ্রি চিকিৎসা করেন, যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, এখনই বুঝে যাচ্ছে মানুষ কাকে চাইবে। অরূপকান্তি দিগার আজ পর্যন্ত এই সাবড়া অঞ্চলে এসে কোনো মানুষের কাছে ভোট প্রচারে আসেননি, কারোর সঙ্গে দেখা করেননি। কিন্তু আমাদের মিতালি বাগ ইতিমধ্যে 2বার এসে গেছে। আপনার তো 2014 এবং 2019 পরপর 2বার আপনাদের। আমরা চাই মিতালি বাগ যে লেভেলের মানুষ, উনি মানুষের। প্রার্থী বদল কেন করতে হলো? 2বার আপনারা তো হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন অপূর্বা পোদ্দার, প্রার্থী বদল কেন করতে হলো? প্রার্থী বদল কেন করতে হলো? মানুষের চাহিদা, এলাকার মানুষ বলেছে যে এটা আমাদের বারবার চলবে না, আমাদের ভূমিপুত্র কাজ পায়নি তাই কাজ পায়নি না, ভূমিকন্যা চাই। এটা দলীয় সিদ্ধান্ত, দল চিন্তা ভাবনা করেছে যে যেহেতু ভূমিকন্যা আছে ওনাকে দিলে আরো বেটার হবে, সেই কারণে দিয়েছে। আজকে নিজের দলের লোকেরাই এই অপূর্বা পোদ্দারকে তাড়াতে বাধ্য হয়েছে, কারণ উনি এলাকায় কোনোদিন থাকতেন না। আর আজকে আমাদের মাটির ছেলে, কাজের ছেলে, ঘরের ছেলে, কাজের ছেলে যারা বলছিলেন, ওনারা প্রশ্ন করছিলেন সাওড়ায় কোনোদিন আসেননি, উনিও সাওড়ায় 2 দিন প্রচার করে গেছেন, ওনারও বাড়ির ভিতরে হাওয়া খাচ্ছিলেন। আগামী 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রে নির্বাচন। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির অরূপ দিগার, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ, আরেকদিকে
বাম প্রার্থী বিপ্লব মৈত্র। ত্রিমুখী লড়াইতে আরামবাগ কোন দিকে তার রায় দেয় তার জন্য তো অপেক্ষা করে থাকতে হবে 20 মে পর্যন্ত। কিন্তু নেতা নয় জনতা নিয়ে আজকের মতো আমি পারাদীপ এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ সময় যে শেষ হয়ে গেছে। তাই দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।